আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি ডিপ ফিলোসফির উপর একটা ভিডিও আপলোড করেছিলাম, বাট ভিডিওটা ইনকমপ্লিট ছিল। তো আজকে আমি ডিপ ফিলোসফির উপর একটা কমপ্লিট ভিডিও আপলোড করব। তো আজকে শুরু করা যাক ডিপ ফিলোসফি। প্রথমেই বলি ক্লাসিক্যাল স্টোরি অফ কারেন্ট। তো ক্লাসিক্যাল স্টোরি অফ কারেন্টটা আমরা ফার্স্টে দেখব, যেটা আমি বলেছিলাম ইলেকট্রন গ্যাস মডেল। এটাকে বলা হয় ইলেকট্রন গ্যাস মডেল। আচ্ছা, আমি ফার্স্টেই বলবো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখি। একটা কন্ডাক্টরের ক্ষেত্রে আমি বলবো যে ন্যাচারাল টেম্পারেচারে, অর্থাৎ পরিবেশের যে তাপমাত্রা, এই তাপমাত্রাতে এই কন্ডাক্টরের মধ্যে অর্থাৎ পরিবাহীর মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। কন্ডাক্টরের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রনগুলো কি না, এই ফ্রি ইলেকট্রনগুলো হলো কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে, যদি ওই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটা যদি ওই কক্ষপথ থেকে বাইরে বেরিয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখি না, অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। অপরদিকে যদি আমরা ইনসুলেটরকে দেখি, অর্থাৎ অন্তরককে যদি দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে ফ্রি ইলেকট্রন থাকে না। বা ব্যাড কন্ডাক্টরকে যদি দেখি, ব্যাড কন্ডাক্টরের ক্ষেত্রে কুপরিবাহীর ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন থাকে, খুব কম পরিমাণ থাকে। তো কন্ডাক্টরের মধ্যে আমি কি বললাম, অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। এগুলো কি, এগুলো আমরা ফ্রি ইলেকট্রন, অসংখ্য ফ্রি ইলেকট্রন আমরা কন্ডাক্টরের মধ্যে অবজার্ভ করি। আচ্ছা, যদি এখন এই কন্ডাক্টরটাকে যদি আমি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিই, তাহলে কি হবে দেখা যাক। ক্লাসিক্যাল স্টোরিতে কি বলেছে, এখন আমি এরকম একটা কন্ডাক্টর নিলাম, গিয়ে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমি একটা ধরলাম, এটা আমার তড়িৎ ক্ষেত্র, যার ডিরেকশান আছে ই এক্সটার্নাল, যার ডিরেকশানটা এদিক বরাবর। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই কন্ডাক্টরটাকে আমি সাপোজ একটা কন্ডাক্টরকে রেখে দিলাম। তাহলে আমি কন্ডাক্টরের মধ্যে কী হবে, কন্ডাক্টরের মধ্যে আছে অসংখ্য, আমি অসংখ্য বললাম একটু আগেই যে কন্ডাক্টরের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে। তো ফ্রি ইলেকট্রনগুলোর উপর ইলেকট্রিক ফিল্ডের একটা প্রভাব পড়বে, কারণ আমরা জানি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ পার্টিকেলকে রাখলে ওই চার্জ পার্টিকেলের উপর একটা ফোর্স ক্রিয়েট করে, তাই না? যদি আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে হয়, সাপোজ দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, নাও এই চার্জ পার্টিকেলে কিউ আর সিচুয়েট হেয়ার। যেহেতু এটা পজিটিভ চার্জ পার্টিকেল, তাই এই পজিটিভ চার্জ পার্টিকেল হওয়ার জন্য এর উপর এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এটা রাখার জন্য এই কিউ চার্জ পার্টিকেলের উপর একটা ফোর্স ক্রিয়েট করবে। যে ফোর্সের ডিরেকশনটা হবে অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড, এর ভ্যালুটা হবে কিউ ইন্টু ই। যদি আমরা নেগেটিভ চার্জ পার্টিকেল নিই, সাপোজ আমি যদি এখানে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা নেগেটিভ চার্জ পার্টিকেলকে রাখি, তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেলকে রাখলে তার উপর একটা ফোর্স ক্রিয়েট করবে, সেটা হচ্ছে অপোজিট টু দ্য ইলেকট্রিক ফিল্ড, অপোজিট টু দ্য ইলেকট্রিক ফিল্ড, কিন্তু ভ্যালুটা কত হবে কিউ ইন্টু ই। তাহলে আমরা জানি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধানগ্রস্ত কোনো কণাকে রাখলে তার উপরে একটা বল ক্রিয়া করে। যদি পজিটিভ আধান হয় তাহলে বলের অভিমুখটা তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর হয়, আর যদি ঋণাত্মক আধান থাকে তো সেক্ষেত্রে ওই আধানের উপর যে ফল ক্রিয়া করে সেটা তড়িৎ ক্ষেত্রের ঠিক বিপরীত দিকে। তো এক্ষেত্রে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, এটা ঋণাত্মক আধান, ফ্রি ইলেকট্রন ঋণাত্মক আধান, যেখানে যে অসংখ্য ফ্রি ইলেকট্রন কন্ডাক্টরের মধ্যে বললাম যে ন্যাচারাল টেম্পারেচারে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে, তাহলে ফ্রি ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মধ্যে কিন্তু রয়েছে, এটা ঋণাত্মক আধান। তাহলে যখনই আমি কন্ডাক্টরটাকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিলাম, তখন কি হবে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দেওয়ার জন্য তাহলে ফ্রি ইলেকট্রনগুলোর উপর একটা ফোর্স ক্রিয়েট করবে এবং সেই ফোর্সের ডিরেকশনটা অপোজিট টু দ্য ইলেকট্রিক ফিল্ড। এটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এইদিকে, তাহলে ইলেকট্রনগুলোর উপর ফোর্স ক্রিয়েট করবে, ফ্রি ইলেকট্রনগুলো ফোর্স ক্রিয়েট করবে কি অপোজিট টু দ্য ইলেকট্রিক ফিল্ড, এই দিক বরাবর। ফলে সমস্ত ফ্রি ইলেকট্রনগুলো এই দিকে চলে আসবে। অর্থাৎ এই কন্ডাক্টরটার মধ্যে যা ফ্রি ইলেকট্রন যতগুলো থাকবে, বেশিরভাগ ফ্রি ইলেকট্রনগুলো কোন দিকে চলে আসবে, এই দিকে। ফলে এই দিকটাতে হবে ঋণাত্মক আধান, আর এই দিকটাতে তৈরি হবে কি ধনাত্মক আধান। কারণ যদি আমার ফ্রি ইলেকট্রনগুলো এই দিক থেকে এইদিকে চলে আসে, অর্থাৎ এই দিকটা হবে ঋণাত্মক আধান, আর এই পোর্শনটা এই দিকের দিকটা তৈরি হবে আমার ধনাত্মক আধান তৈরি করবে। অর্থাৎ কন্ডাক্টরটার মধ্যে দুটো বিপরীত আধানের সৃষ্টি হচ্ছে। কন্ডাক্টরের মধ্যে কি তৈরি হচ্ছে, দুটো বিপরীত আধান, একটা পজিটিভ আধান আর একটা নেগেটিভ আধান।
দুটো বিপরীত আধানের সৃষ্টি হচ্ছে। তাহলে একটা কন্ডাক্টরের মধ্যেই কিন্তু এই বিপরীত আধানের সৃষ্টি হচ্ছে, ফলে কন্ডাক্টরটার মধ্যে কী হয়, একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা কী তৈরি হয়, এটাকে আমরা বলি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। এর ভেতরে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, কারণ এদিকে নেগেটিভ আধান আছে, এদিকে পজিটিভ আধান আছে। ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে, যার ডিরেকশনটা পজিটিভ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমরা জানি সবসময় অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ, ফলে ইনডিউসড, এটা আমরা এই দিকে তৈরি হবে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, তৈরি হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডের ঠিক বিপরীত দিকে তৈরি হলো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। এক্ষেত্রে আমরা দেখব যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, আমি এটাকে সংক্ষেপে লিখলাম ই ইনডিউসড। এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যা হয়, আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এবং ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম। এটা আমার ক্লাসিক্যাল স্টোরি অফ কারেন্ট, এটা ব্যাখ্যা করা আছে যে এক্ষেত্রে বলা হয়েছে যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টরকে রেখে দেওয়া হয়, তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের যা ভ্যালু আর এর ভেতরে যে ইন্টারনালি যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডে তৈরি হয়েছে ই ইনডিউসড, দুটো কিন্তু সেম। অর্থাৎ আমি এক্ষেত্রে বলবো যে ই এক্সটার্নাল ইকুয়ালস টু ই ইনডিউসড, ই এক্সটার্নাল ইকুয়ালস টু ই ইনডিউসড। কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে, সেজন্য আমি কী করলাম, বাইরে এদিকে মাইনাস সাইন লাগালাম। তাহলে এক্ষেত্রে ই এক্সটার্নাল ইজ ইকাল টু মাইনাস অফ ই ইনডিউসড। তাহলে এই কন্ডাক্টরটার মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড inside the conductor is 0 because E external equals to minus of E induced, so net electric field inside the conductor is 0। অর্থাৎ আমি এটাকে লিখছি E net this equals to 0। তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি কন্ডাক্টরটাকে রেখে দিই, তাহলে এক্ষেত্রে দেখব কন্ডাক্টরের মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ড, কন্ডাক্টরটার মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হচ্ছে। এক্ষেত্রে ই নেট দিস ইজ ইকাল টু 0। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। তাহলে কোনো কন্ডাক্টরকে কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিলে, তাহলে সেক্ষেত্রে দেখলাম ওই কন্ডাক্টরের মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব ক্লাসিক্যাল স্টোরিতে, এরপরে আমরা যে জায়গাটা দেখব, একটা কন্ডাক্টরের মধ্যে 2 পয়েন্টে আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে একটা আবার কন্ডাক্টর নিলাম, কন্ডাক্টরকে নিলাম। এই কন্ডাক্টরের মধ্যে আমি এখন কী করলাম, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে না রেখে এখন কন্ডাক্টরটাকে আমি কী করলাম, কোনো সোর্সের সাথে কানেক্ট করলাম। আমি এখন একটা সোর্সের সাথে কানেক্ট করে দিলাম। তো আমি সাপোজ দিলাম দিস ইজ দ্য সোর্স অফ ই সোর্সের সাথে কানেক্ট করলাম। আচ্ছা, যদি কন্ডাক্টরটাকে ই সোর্সের সাথে কানেক্ট করি, তাহলে ই সোর্স ব্যাটারি এদিকটা প্লাস প্লাস, এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ। ফলে কি হয় না, ফ্রি ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হয় কোন পয়েন্টের দিকে, এই দিক বরাবর অ্যাট্রাক্ট হয়। কিন্তু যেহেতু এটা পজিটিভ আধান, তো ফ্রি ইলেকট্রনগুলো কী হয়, এই দিক বরাবর অ্যাট্রাক্টেড হয়। অর্থাৎ ফ্রি ইলেকট্রনগুলো এইদিকে মুভ করে এবং ফ্রি ইলেকট্রনগুলো এখান থেকে এখানে আসে, কারণ এটা পজিটিভ পাথ। তো ফ্রি ইলেকট্রনগুলো এই দিক থেকে অ্যাট্রাক্টেড হয়, এদিকে আসে। ফলে কী হয়, এটা দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হয়। অর্থাৎ আগের কন্ডিশনের ক্ষেত্রে কী হয়েছিল, আমরা ফ্রি ইলেকট্রনগুলো কন্ডাক্টরের এক প্রান্তে চলে এসেছিলো, সমস্ত ফ্রি ইলেকট্রন, বেশিরভাগ ফ্রি ইলেকট্রনগুলো কন্ডাক্টর এই দিকে চলে আসছিলো। ফলে এই দিকটা কন্ডাক্টরের নেগেটিভ পার্ট এবং এই দিকটা তৈরি ছিল পজিটিভ পার্ট। কিন্তু এক্ষেত্রে ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু কন্ডাক্টর থেকে আমার সোর্সের পজিটিভ পাতে চলে আসে। ফলে এর ভেতরে কোনো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে না, ভেতরে কখনো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় না। তাহলে ভেতরে যেটা হয় এই ফ্রি ইলেকট্রনগুলোর উপর একটা ফোর্স ক্রিয়েট করে। ফোর্সটা কত তৈরি হয়, ফোর্সটা হয় কিউ ইন্টু ই। আমরা জানি ইলেকট্রিক ফোর্স ক্রিয়েট করবে যে কোনো চার্জ পার্টিকেলের উপর, কিউ ইন্টু ই। যেহেতু এক্ষেত্রে কিউ বলতে চার্জ অফ দ্য ফ্রি ইলেকট্রন, সো মাইনাস ই ইন্টু ই। অর্থাৎ ভেতরে যে ফোর্সটা ক্রিয়েট করে সেটা কোন দিকে ক্রিয়েট করবে, এই দিক বরাবর, কারণ এই দিকটা পজিটিভ প্লাস প্লাস, এই দিকটা তো তৈরি হয় মাইনাস মাইনাস, যেহেতু সোর্সের সাথে কানেক্ট করা রয়েছে।
তাহলে ফ্রি ইলেকট্রনগুলো কোন দিকে অ্যাট্রাক্টেড হয়? এইদিকে, পজিটিভ তড়িৎদ্বারের দিকে, সোর্সের পজিটিভ তড়িৎদ্বারের দিকে আকর্ষিত হয়। ফলে যে যে ফোর্সে আকর্ষিত হয় সেই ফোর্সের ভ্যালুটা কত? মাইনাস অফ ই ইন্টু ই। কিন্তু এক্ষেত্রে এই ভেতরে কিন্তু কোনো রকম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় না, কারণ ইলেকট্রনগুলো মুভ করে কোথায় চলে আসে? ব্যাটারির পজিটিভ পাতে চলে আসে। ফলে এই কন্ডাক্টরের মধ্যে কোনো ইনডিউসড কিন্তু ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় না। কিন্তু কন্ডাক্টরের এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ, এর ফলে কী হয়? একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, পজিটিভ টু নেগেটিভ সাইড, এই দিক বরাবর একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা যেটা তৈরি হয় সেটা কিন্তু সোর্সের জন্য, কিন্তু এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু কন্ডাক্টরের মধ্যে কোনো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না। তাহলে এক্সটার্নাল ফিল্ডের জন্য কী হবে? ফ্রি ইলেকট্রনগুলোর উপর একটা ফোর্স ক্রিয়েট করবে। ফোর্সের ভ্যালুটা কত? মাইনাস অফ ই ইন্টু ই। আর এই ফোর্সের জন্য ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মধ্য দিয়ে সোর্সের পজিটিভ পাতে, অর্থাৎ ধনাত্মক যে পাতটাতে চলে আসবে। ফলে এক্ষেত্রে আমি লিখতে পারি ই নেট, অর্থাৎ নেট ইলেকট্রিক ফিল্ড ই নেট ইকুয়ালস টু 0। ই নট ইকুয়ালস টু 0, এক্ষেত্রে ই নেট নট ইকুয়ালস টু 0, অর্থাৎ net electric field inside the conductor is not 0. আচ্ছা, ইলেকট্রনগুলো, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এক্ষেত্রে ইলেকট্রনগুলো অর্থাৎ এইদিকে, অর্থাৎ যখন আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছিলাম, ইলেকট্রনগুলো এই দিকে চলে আসা ঘটনাটাকে বলা হয় অ্যাকুমুলেটেড হওয়া। আচ্ছা, তাহলে ফ্রি ইলেকট্রনগুলোর উপর যদি মাইনাস ই ইন্টু ই পরিমাণ ফোর্স ক্রিয়েট করে, তাহলে আমি বলবো ফ্রি ইলেকট্রনগুলো একটা অ্যাক্সিলারেটিং মোশন তৈরি করবে, যেহেতু ফোর্স ক্রিয়েট করছে সেজন্য বলবো ফ্রি ইলেকট্রনগুলোর উপর একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে। অর্থাৎ ফ্রি ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মধ্যে যে অ্যাক্সিলারেশনে মুভ করবে, তার অ্যাক্সিলারেশনের ভ্যালু হবে, অ্যাক্সিলারেশন আমি এটাকে ধরলাম এ দিয়ে ডিনোট করলাম, এ, দিস ইজ ইকাল টু ফোর্স, দিস ইজ ইকাল টু ধরলাম এফ, তাহলে এফ বাই মাস অফ দ্য ফ্রি ইলেকট্রন, ধরলাম এম, দিস ইজ ইকাল টু, এফের ভ্যালুটা আমরা পুট করে নেবো। এবার এফের ভ্যালুটা যদি আমরা পুট করি, আমরা দেখব এফ ইজ ইকাল টু, এফ ইকুয়ালস টু ই ইন্টু ই মাইনাস অফ, অবশ্যই মাইনাস, মাইনাস ই বাই এম। অর্থাৎ ফ্রি ইলেকট্রনগুলো যে অ্যাক্সিলারেশনে মুভ করছে সেই অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হবে? এ ইজ ইকাল টু এফ বাই এম। এই অ্যাক্সিলারেশনে ইলেকট্রনগুলো এদিক থেকে এইদিকে, কন্ডাক্টরের এই দিক থেকে এইদিকে মুভ করে ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বারে আসবে। আচ্ছা, এটা গেল বেসিক কনসেপ্ট, যেটাই বেসিক্যালি আমরা ক্লাসিক্যাল স্টোরি অফ কারেন্টে বলা হয়েছে বা ইলেকট্রন গ্যাস মডেল, যেটা এই মডেলে কিন্তু এটা পরিষ্কার ভাষায় বলে দেওয়া আছে। তাহলে এখানে দুটো জিনিস আমি বললাম। এক নম্বর জিনিস বললাম যে কোনো কন্ডাক্টরকে যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই, তাহলে কন্ডাক্টরের মধ্যে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এক্ষেত্রে বললাম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আর ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সবসময় ইকুয়াল হয়। ফলে নেট ইলেকট্রিক ফিল্ড কী হয়? না, নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা 0 হয়। কিন্তু যদি আমরা কন্ডাক্টরকে কোনো সোর্স বা ব্যাটারির সাথে কানেক্ট করি, তাহলে কী হয় না, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় কার জন্য? না, সোর্সের জন্য তৈরি হয়। এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হয় না, কন্ডাক্টরের মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে, এই ফ্রি ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মধ্য দিয়ে একটা অ্যাক্সিলারেশনে মুভ করে। সেই অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে মাইনাস অফ ই ইন্টু ই বাই এম। এই অ্যাক্সিলারেশনে মুভ করে এবং মুভ করে সেটা ব্যাটারি পজিটিভ তড়িৎদ্বারে আসে। ফলে এই লুপের মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। কিন্তু এক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল স্টোরিতে বলা হয় একটা অ্যাক্সিলারেশন, কিন্তু আমরা দেখব যে ফ্রি ইলেকট্রন, কন্ডাক্টরের মধ্য দিয়ে ফ্রি ইলেকট্রন কখনোই কিন্তু অ্যাক্সিলারেশনে মুভ করতে পারে না। এরপর আমরা আস্তে আস্তে দেখব তো কী হয় অ্যাক্সিলারেশন। কিন্তু এখান থেকে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যেহেতু ফ্রি ইলেকট্রনের উপর ফোর্স ক্রিয়েট করছে, তার মানে আমি অবভিয়াসলি বলতে পারি যে ফ্রি ইলেকট্রনের উপর ফ্রি ইলেকট্রনগুলো অ্যাক্সিলারেশনে মুভ করবে। একটা ত্বরণ থাকবে, ফোর্স থাকা মানে একটা ত্বরণ থাকবে, কিন্তু বেসিক্যালি কোনো রকম ত্বরণ থাকে না। আচ্ছা, এরপর আমরা দেখবো, সেটা আমি যখন ডিপ ভেলোসিটি যখন আমি এক্সপ্লেনেশন করবো সেই জায়গাতে আমি বলবো তাহলে ত্বরণ থাকে না কেন। আমার তত্ত্ব অনুযায়ী ত্বরণ থাকার কথা, কিন্তু প্রকৃতপক্ষে কোনো রকম ত্বরণ থাকে না।
ওটা আমি যখন ড্রিপ ভেলোসিটি এক্সপ্লেনেশন করব তখন আমি ওটা এক্সপ্লেনেশন করব যে কেন ত্বরণ থাকে না। আচ্ছা, এটা গেলে আমরা দুটো জিনিস আমরা এখানে এক্সপ্লেনেশন করলাম, একটা সোর্সের সাথে কানেক্ট করলাম, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এটাই আমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। নেক্সট যে টপিক্সটা আমি বলবো সেটা অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো কন্ডাক্টরকে আমি রাখি, অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি সাপোজ এই কন্ডাক্টরটাকে রাখলাম, যদি অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে এক্ষেত্রে দেখবো অসংখ্য ফ্রি ইলেকট্রনগুলো আছে। এই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু রেস্টে থাকে না। অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডের আমি যদি কোনো কন্ডাক্টরকে রাখি তাহলে সেক্ষেত্রে দেখবো ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু রেস্টে থাকে না। অর্থাৎ ফ্রি ইলেকট্রনগুলো কী হয় না, এক্ষেত্রে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে এটা র্যান্ডমলি মুভ করে। তাহলে হেয়ার তো লিখে নিই, হেয়ার দ্য ফ্রি ইলেকট্রন, আমি এটাকে ই মাইনাস লিখছি, দ্য ফ্রি ইলেকট্রন, the free electron move randomly. তাহলে এক্ষেত্রে যে ফ্রি ইলেকট্রনগুলো মুভ করে, র্যান্ডমলি মুভ করে, কার জন্য মুভ করে? ডিউ টু, লিখে দিচ্ছি, ডিউ টু থার্মাল এনার্জি। তাহলে ডিউ টু থার্মাল এনার্জিটা করতে আমি বললাম ন্যাচারাল টেম্পারেচারে কী হয়, ওই কন্ডাক্টর কী করে, যে থার্মাল এনার্জিটা কালেক্ট করে, ওই থার্মাল এনার্জি মানে যে হিটটা, বেসিক্যালি থার্মাল এনার্জি বলতে বাইরে থেকে যে হিটটা সে কালেক্ট করছে, সেই হিট এনার্জিটাই বেসিক্যালি ফ্রি ইলেকট্রনগুলো হিট এনার্জি থেকে এনার্জি কালেক্ট করে ফ্রি ইলেকট্রনগুলো র্যান্ডামলি মুভ করতে থাকে। অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, আমি যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো না কোনো কন্ডাক্টরকে তখনই কিন্তু এই ঘটনা আমরা দেখব। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কী দেখবো, এক্ষেত্রে আমি বলি যে এক্ষেত্রে ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনগুলো যে ভেলোসিটিতে মুভ করে, অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা যে ভেলোসিটিতে মুভ করে সেটাকে আমরা বলি থার্মাল ভেলোসিটি। ভেলোসিটিটাকে আমরা বলি থার্মাল ভেলোসিটি। এই থার্মাল ভেলোসিটির ভ্যালু কত হয় না, থার্মাল ভেলোসিটি the ভ্যালুটা নিয়ার ইকুয়ালস টু 10⁵ মিটার পার সেকেন্ড, নিয়ার ইকুয়ালস টু 10⁵ মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে ইলেকট্রনগুলো যে থার্মাল ভেলোসিটিতে মুভ করে তার ভ্যালুটা কিন্তু নিয়ার ইকুয়ালস টু 10⁵ মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভেলোসিটি কিন্তু যথেষ্ট বেশি। আচ্ছা, এক্ষেত্রে আমি আরও কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস নোট করে দিচ্ছি। এক্ষেত্রে আমরা আরও কিছু জিনিস অবজার্ভ করি যে অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফ্রি ইলেকট্রনগুলো প্রত্যেকের কিন্তু ভেলোসিটি কিন্তু আলাদা আলাদা হতে পারে, থার্মাল ভেলোসিটি আলাদা আলাদা হতে পারে। আমি ধরলাম এক্ষেত্রে অসংখ্য ফ্রি ইলেকট্রন, আমি ড্র ডায়াগ্রাম করছি, এবং এই ইলেকট্রনটা আমি সাপোজ দিলাম এদিকে যাচ্ছে U1 ভেলোসিটিতে, অর্থাৎ এই ইলেকট্রন যাচ্ছে এইদিকে U2 ভেলোসিটি, এইদিকে U3 ভেলোসিটি, এইদিকে হতে পারে U4 ভেলোসিটি, U5 র্যান্ডামলি। তাহলে এক্ষেত্রে দেখলাম যে ফ্রি ইলেকট্রনগুলো প্রত্যেকটাই ফ্রি ইলেকট্রন, মাইনাস, তো কন্ডাক্টরের মধ্যে যদি আমরা ফ্রি ইলেকট্রনগুলোকে অবজার্ভ করি তাহলে দেখবো এক্ষেত্রে ফ্রি ইলেকট্রনগুলো, এখানে নাম্বার অসংখ্য ফ্রি ইলেকট্রন রয়েছে, তাহলে এক্ষেত্রে আমার এন সংখ্যক থাকতে পারে। আমি এখানে দেখিয়েছি কিছু U1, U2, U3, U4, U5, প্রত্যেকটা ভেলোসিটি, যাদের ডিরেকশন কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকের ডিরেকশন কিন্তু আলাদা আলাদা। তাহলে এক্ষেত্রে এভারেজ থার্মাল ভেলোসিটি কত হয়? আমি যদি এক্ষেত্রে এভারেজ থার্মাল ভেলোসিটি বের করি, এভারেজ থার্মাল ভেলোসিটি ক্যালকুলেট করি, ভেলোসিটি দিস ইজ ইকুয়াল টু U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট প্লাস UN বাই এন। এই ভ্যালুটা কত হয়? ভ্যালুটা কত হয়? 0, কারণ প্রত্যেকের ডিরেকশন আলাদা। প্রত্যেকের ডিরেকশন আলাদা হওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু যদি আমরা এভারেজ থার্মাল ভেলোসিটি বের করি ফ্রি ইলেকট্রনগুলোর ক্ষেত্রে, আমরা কী দেখব, ফ্রি ইলেকট্রনগুলোর উপর এভারেজ যদি আমরা থার্মাল ভেলোসিটি বের করি তাহলে এক্ষেত্রে দেখব এভারেজ থার্মাল ভেলোসিটির ভ্যালু কত হয়? 0 হয়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা
কনসেপ্ট। এটা আমাদের কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এটা আমার ডিপ ভেলোসিটিতে যখন আমি ক্যালকুলেশন করব তখন কিন্তু এই কনসেপ্টটা আমার কাজে লাগবে। আমি ক্লাসিক্যাল স্টোরি অফ কারেন্ট আমি যেটা বললাম, অর্থাৎ অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এভারেজ থার্মাল ভেলোসিটি আমি এটাকে সংক্ষেপে লিখলাম ইউ এভারেজ। ইউ এভারেজ ইকুয়ালস টু কত হয়? 0 হয়। আচ্ছা, এরপর আমি যে জায়গাটা একটু বলেছিলাম যে যখনই আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো কন্ডাক্টরকে রাখলাম, অর্থাৎ এক্ষেত্রে যখন আমরা ব্যাটারির সাথে কানেক্ট করলাম, তখন কি হয়, তখন তখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ব্যাটারির সাথে যখন আমি কন্ডাক্টরটাকে রাখলাম, তো সেক্ষেত্রে আমি কি দেখলাম যে কন্ডাক্টরের মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো অ্যাক্সিলারেটিং মোশনে মুভ করছে, E/m অ্যাক্সিলারেটিং মোশনে মুভ করছে। এক্ষেত্রে তার অ্যাক্সিলারেশনটা কত হচ্ছে? E/m। অ্যাক্সিলারেশনটা কত হচ্ছে? E/m। তাহলে আমি কিন্তু একটাকে বললাম থার্মাল ভেলোসিটিতে কিন্তু প্রকৃতপক্ষে ফ্রি ইলেকট্রনগুলো অ্যাক্সিলারেশনে মুভ করে না। তাহলে কী হয়? এই জায়গাটা আমি নোট করে দিচ্ছি, তোমরা আমার সাথে খাতায় নোট করে নাও। তাহলে এক্ষেত্রে কী হয়? যদি আমার অ্যাক্সিলারেশন না হয় তাহলে হয় এটা কি? তাহলে আমরা দেখবো এক্ষেত্রে কী হয়। আমি একটু নোট করে দিচ্ছি, সবাই লিখে নাও। আমি লিখে দিচ্ছি on applying battery all free electron will accelerate in a net direction. Acceleration direction and move with দেখলাম হাই ভেলোসিটিতে মুভ করে, মুভ উইথ হাই ভেলোসিটি, বাট আমি যেটা এক্ষুনি বললাম, বাট দিস ইজ নট ট্রু, এটা কিন্তু তত্ত্বগতভাবে ঠিক, বাট এটা ঠিক নয়, দিস ইজ নট ট্রু। তাহলে এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে আমি একটু লিখে দিচ্ছি, এক্ষেত্রে ফ্রি ইলেকট্রন তাহলে হয় কি, এক্ষেত্রে ফ্রি ইলেকট্রন কোলাইড উইথ কার্নেল। আমি আগেই বলেছি কিন্তু এক্ষেত্রে যে ভেলোসিটি, হাই ভেলোসিটি আমি বলেছিলাম 10⁵ মিটার/সেকেন্ড ভেলোসিটিতে মুভ করে, প্রায় নিয়ার ইকুয়ালস টু। তাহলে এক্ষেত্রে কারণ হচ্ছে, তাহলে আমি কেন অ্যাক্সিলারেটিং মোশন, তত্ত্বগতভাবে অ্যাক্সিলারেশন হওয়ার কথা কিন্তু হয় না, কারণ হচ্ছে এক্ষেত্রে ফ্রি ইলেকট্রনগুলো সংঘর্ষ হয়। ফ্রি ইলেকট্রনগুলোর সাথে কার সংঘর্ষ হয়? না, কার্নেলের সাথে সংঘর্ষ হয়। কার্নেলটা কি? যখন কোনো অ্যাটম থেকে ফ্রি ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটাকে আমরা বলি কার্নেল। কার্নেলটা কি তাহলে বেসিক্যালি যখন কোনো অ্যাটম থেকে ফ্রি ইলেকট্রনটা বেরিয়ে যায় তখন সেই অ্যাটমটাকে বলি আমরা কার্নেল। ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার পর যে রিমেনিং পার্টটা থাকে, রিমেনিং পার্ট অফ অ্যাটম, এই রিমেনিং পার্ট অফ দ্য অ্যাটমটাকে আমরা বলি কিন্তু কার্নেল। তো যখনই কী হয়, ফ্রি ইলেকট্রনগুলো কী হয়, ওই কার্নেলের সাথে কী হয়, কলিশন হয়। কলিশন হওয়ার ফলে কী হয়, তাদের ভেলোসিটি অ্যাক্সেলারেশন হওয়ার জন্য ভেলোসিটিটা ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকে, কিন্তু যখনই কোলাইড হয়, আফটার কলিশনের ফলে কী হয় না, অ্যাক্সেলারেশন আর থাকে না, অর্থাৎ ভেলোসিটি কমতে কমতে 0 হয়ে যায়। অর্থাৎ বেসিক্যালি ইলেকট্রনটার মধ্যে কী তৈরি হয়? রিটার্ডেশন তৈরি হয়। ইলেকট্রনটার মধ্যে যেটা তৈরি হয়, রিটার্ডেশন। অ্যান্ড দেয়ার মোশন ইজ রিটার্ডেড, অর্থাৎ মন্দন তৈরি হয়ে যায়। তাহলে আমার
দেখলাম থিওরিটিক্যালি আমি দেখলাম যে ফ্রি ইলেকট্রনগুলো অ্যাক্সেলারেশন হওয়ার কথা, কিন্তু অ্যাক্সেলারেটিং মোশনে কেন মুভ করতে পারে না? কারণ যখনই অ্যাক্সেলারেশনে মুভ করতে যাবে তখনই কী হয়, ওই কার্নেলের সাথে কী হয়, কলিশন হয়, কার্নেলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার ফলে কী হয়, তাদের ভেলোসিটি কমতে থাকে। ভেলোসিটি কমে মানে রিটার্ডেশন হয়। তো ভেলোসিটি কমে যাওয়া মানে রিটার্ডেশন হয়ে যাচ্ছে, তো রিটার্ডেড হয়। রিটার্ডেড হওয়ার ফলে কী হয়, আর সেই অ্যাক্সেলারেশনটাকে মেনটেন করতে পারে না, অর্থাৎ ত্বরণটাকে সে কন্টিনিউ করতে পারে না। এটা গেল আমার বেসিক কনসেপ্ট, ক্লাসিক্যাল থিওরি যে বেসিক্যাল কনসেপ্ট আমি বললাম, তার সাথে আমি এই দুটো ইম্পর্টেন্ট কথা আমি এখানে লিখে দিলাম। এই নোটটা অবশ্যই তোমরা নোটটা খাতায় লিখে নাও, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা কিন্তু চলে যাব ড্রিফট ভেলোসিটি ক্যালকুলেশন করবো। এরপর আমরা ড্রিফট ভেলোসিটি ক্যালকুলেট করব। পরের হেডিং করো ক্যালকুলেশন অফ ড্রিফট ভেলোসিটি। এখন আমরা কিন্তু এবার আমরা ক্যালকুলেশনে যাব ড্রিফট ভেলোসিটির। আমি বেসিক কনসেপ্টটা বললাম, এরপরে আমরা ক্যালকুলেশনে যাব ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, দেখো ড্রিফট ভেলোসিটি ক্যালকুলেশনে যাওয়ার আগে আমি যে বেসিক জিনিসগুলো দেখেছি এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ওগুলো আমার কাজে লাগবে এই ক্যালকুলেশনের সময়। আমার কিন্তু এগুলো সবগুলো কনসেপ্ট, আমার ড্রিফট ভেলোসিটির যে কনসেপ্টগুলো আমি বলেছি, এই কনসেপ্টগুলো সবগুলোই কিন্তু এক্ষেত্রে আমার কাজে লাগবে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমি বলি এক্ষেত্রে যে কন্ডাক্টরটা রয়েছে, আমি একটু আগেই বললাম যে কন্ডাক্টরের মধ্যে যে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডে সে সবসময় কিন্তু র্যান্ডামলি মুভ করে, সেক্ষেত্রে ভেলোসিটি U1 U2 U3 U4 হতে পারে। এবং সেক্ষেত্রে বেসিক্যালি ওই থার্মাল ভেলোসিটির ভ্যালু আমি বললাম 10 টু দ্য হায়ার ভেলোসিটি, বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু হায়ার ভেলোসিটি। কিন্তু এভারেজ থার্মাল ভেলোসিটি কিন্তু অলওয়েজ জিরো, এভারেজ থার্মাল ভেলোসিটি কিন্তু জিরো, কিন্তু ভেলোসিটিটা কিন্তু হায়ার ভেলোসিটি, প্রায় 10 টু দ্য পাওয়ার 5 মিটার পার সেকেন্ড, মানে যথেষ্ট বেশি, ভেলোসিটি ভ্যালুটা কিন্তু যথেষ্ট এক্ষেত্রে বেশি হয়, এই জন্য আমি বললাম হায়ার ভেলোসিটি। আচ্ছা, তাহলে আমরা একটা কন্ডাক্টরের মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, আমি এটা কন্ডাক্টরের মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে আমি আরেকবার ড্র করছি। ইনিশিয়ালি তাদের এই ভেলোসিটিগুলো ছিল। তাহলে যখনই এটা আমি এই কন্ডাক্টরটাকে যখনই আমি কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে বা সোর্সের সাথে কানেক্ট করব, তখন কী হবে, আমি দেখলাম সোর্সের সাথে কানেক্ট করলে এই ফ্রি ইলেকট্রনগুলোর মধ্যে একটা ফোর্স ক্রিয়েট করে, এবং সেই ফোর্সের ভ্যালুটা কত হয়, তাহলে ইন প্রেজেন্ট অফ, আমি লিখে দিচ্ছি, ইন প্রেজেন্ট অফ দ্য সোর্স the acceleration of the free electron, the acceleration the free electron এটাকে আমি ধরেছি a is equal to, অলরেডি আমরা জানি কত হয়, মাইনাস অফ e বাই m, অ্যাক্সেলারেশনের ভ্যালু e is equal to হয় মাইনাস অফ e বাই m। অর্থাৎ কোনো কন্ডাক্টরকে যখনই আমি সোর্সের সাথে কানেক্ট করব, আমি একটু আগে যেটা বললাম, এক্ষেত্রে ডিপ ভেলোসিটির সময় প্রত্যেকটা কনসেপ্ট আমি এর আগে যা যা কনসেপ্ট বলেছি সমস্ত কনসেপ্টটা কিন্তু এখানে কাজে লাগবে। তাহলে এক্ষেত্রে আমি বললাম যে যখনই আমি এটা সোর্সের সাথে কানেক্ট করব, তাহলে এক্ষেত্রে এই যে ফ্রি ইলেকট্রনগুলো যে রয়েছে, ফ্রি ইলেকট্রনগুলোর উপর যে ফোর্স ক্রিয়েট করবে, সে ফোর্সের ভ্যালু a is equal to মাইনাস অফ e বাই m। আচ্ছা, এক্ষেত্রে যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে আমি তাদের ভেলোসিটি ধরলাম, তো ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরলাম u1 u2 u3 ডট 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 ডট, এগুলো কি, এগুলো বেসিক্যালি থার্মাল ভেলোসিটি অফ দ্য ফ্রি ইলেকট্রন, ওগুলো আমি ধরলাম u1 u2 u3, মানে ইনিশিয়াল ভেলোসিটি যখন আমি সোর্স কানেক্ট, মানে সোর্স যখন অ্যাবসেন্স ছিল তখন ফ্রি ইলেকট্রনগুলোর ভেলোসিটি, অ্যাবসেন্স অফ দ্য সোর্স, বেসিক্যালি u1 u2 u3 ডট ডট un পর্যন্ত লিখলাম un। এগুলো কি, এগুলো হচ্ছে দ্য ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন, দ্য ভেলোসিটি অফ দ্য ফ্রি ইলেকট্রন in absence of the source, absence of the source,
যখন সোর্স থাকবে না তখন কিন্তু ফ্রি ইলেকট্রনগুলোর ভেলোসিটি কিন্তু u1, u2, u3 ... un. This is the velocity of the u1, u2, u3 কি তাহলে velocity of the free electron in absence of the source. যখনই আমরা সোর্স কানেক্ট করলাম তখন কী হবে না ফ্রি ইলেকট্রনের উপর একটা ফোর্স ক্রিয়েট করবে, ফলে কী হবে না যে ভেলোসিটিটা আমি এখন পাবো, ভেলোসিটি অ্যাক্সেলারেশন হবে মানে ভেলোসিটি ইনক্রিজ করবে। এখন যে ভেলোসিটি নাও প্রেজেন্ট অফ দ্য present of the source velocity r, the velocity r v1, v2, v3 ... vn। কারণ অ্যাক্সেলারেশন তো আমি জানি একটা অ্যাক্সেলারেশন ফোর্স ক্রিয়েট করছে মানে একটা অ্যাক্সেলারেশন তৈরি হবে, তখন আমি ধরলাম v1, v2, v3 ... vn। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যে ফ্রি ইলেকট্রনগুলো নিয়েছি, সাপোজ ফ্রি ইলেকট্রন, এখানে ফ্রি ইলেকট্রন আছে, এখানে ফ্রি ইলেকট্রন, অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে। আমি ধরলাম সাপোজ এই ফ্রি ইলেকট্রনটা কি যখন আমি সোর্সের সাথে কানেক্ট করলাম, সাপোজ ধরলাম এই ফ্রি ইলেকট্রন যখন এখান থেকে এখানে আসবে তখন কিন্তু কার্নেলের সাথে কী হবে কলিশন হবে। এই কলিশনের আগে পর্যন্ত ফ্রি ইলেকট্রনটা অ্যাক্সেলারেটিং মোশন থাকবে, অর্থাৎ ত্বরণে গতিশীল হবে। কতদূর পর্যন্ত ত্বরণে গতিশীল হবে ফ্রি ইলেকট্রনটা? ঠিক কলিশনের আগে, অর্থাৎ ইলেকট্রনটার সাথে ইলেকট্রনের কলিশন হতে পারে, ইলেকট্রনের সাথে কার্নেলের, অর্থাৎ যেটা বললাম কার্নেল, এই কার্নেলের কলিশন হতে পারে। তাহলে এক্ষেত্রে এই ইলেকট্রনটা কলিশনের আগে তার ভেলোসিটি কিন্তু v1, v2, v3, কারণ একটা কলিশনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফ্রি ইলেকট্রনে কিন্তু অ্যাক্সেলারেটিং মোশন হবে, অর্থাৎ একটা কলিশন আগে পর্যন্ত অ্যাক্সেলারেশন থাকবে, কলিশনের পর কিন্তু সেই অ্যাক্সেলারেশনটা আর কন্টিনিউ হবে না। অর্থাৎ ইনিশিয়ালি এর ভেলোসিটি কিন্তু u1, তারপরে কী হলো যখন কলিশন হলো ফ্রি ইলেকট্রনটা, সাপোজ এর ভেলোসিটি u1 ছিল, কলিশনের ঠিক আগে এর ভেলোসিটি কত হলো v1, তারপরে আবার 0 হয়ে যাবে। ঠিক একই রকমভাবে এর ইনিশিয়াল আমি ধরলাম সাপোজ একটা ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনটা এখানে গিয়ে কলিশন হলো, তাহলে আগে ইনিশিয়ালি এর ভেলোসিটি ধরলাম u2, যখন এখানে এলো তখন তার ভেলোসিটি কিন্তু কী হলো v2। এখানে যেখানে ছিল এখানে ফ্রি ইলেকট্রনটার ভেলোসিটি ছিল কত আমার ইনিশিয়াল ভেলোসিটি u1, যখন এখানে এলো তখন তার ভেলোসিটি কত হলো, যদি u1 হয় তাহলে v1, এটা u2 হলে এটা v2। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ ফ্রি ইলেকট্রনগুলোর ইনিশিয়ালি থার্মাল ভেলোসিটিতে মুভ করছিল u1, u2, u3 ... un। এবার আমরা যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিলাম, তারপরে একটা অ্যাক্সেলারেশন তৈরি হলো, অ্যাক্সেলারেটিং মোশন তৈরি হবে। কিন্তু এই অ্যাক্সেলারেটিং মোশনটা অ্যাক্সেলারেশনটা কতদূর পর্যন্ত কন্টিনিউ হবে, কতটা ডিস্টেন্স পর্যন্ত অ্যাক্সেলারেশনটা কন্টিনিউ হবে বলা হয়েছে ঠিক কলিশনের আগের মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ফ্রি ইলেকট্রনের সঙ্গে ফ্রি ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের সাথে কার্নেলের কলিশনের আগে পর্যন্ত কিন্তু কী হবে, কলিশনের আগে পর্যন্ত অ্যাক্সেলারেটিং মোশনটা কন্টিনিউ থাকবে, তারপরে কিন্তু কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, কারণ কলিশন হওয়ার পর ভেলোসিটি 0 হয়ে যাবে, অর্থাৎ রিটার্ডিং মোশন তৈরি হয়ে যাবে, তখন কোনো আর অ্যাক্সেলারেশন থাকবে না। ঠিক তাহলে একটা কলিশনের মধ্যে তাহলে আমি ধরলাম যে প্রত্যেকটা এখানে মানে এখানে আমি কতগুলো ফ্রি ইলেকট্রন কনসিডার করেছি, এন সংখ্যক ফ্রি ইলেকট্রন কনসিডার করেছি, তাহলে আমি ধরলাম এন সংখ্যক ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে তার রিল্যাক্সেশন টাইম বলে একটা টাইম আছে। রিল্যাক্সেশন টাইমটা কি না, একটা কলিশন হতে যে টাইমটা লাগে, দিস ইজ কল্ড রিল্যাক্সেশন টাইম। তাহলে এই ক্ষেত্রে রিল্যাক্সেশন টাইমটা আমি ধরে নিলাম, এখানে এন সংখ্যক যেহেতু ফ্রি ইলেকট্রন রয়েছে তাহলে এন সংখ্যক রিল্যাক্সেশন টাইম থাকবে, যেহেতু আমার এক্ষেত্রে ফ্রি ইলেকট্রন কতগুলো রয়েছে, এন সংখ্যক ফ্রি ইলেকট্রন রয়েছে, তাহলে এন সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকার জন্য এখানে এন সংখ্যক রিল্যাক্সেশন টাইম থাকবে, বা এটাকে অনেক সময় রিল্যাক্সেশন টাইমও বলে, বা এর আরেকটা নাম রয়েছে, এটাকে আমরা বলি কলিশন টাইমও বলা হতে পারে, এটাকে কলিশন টাইম বলতে পারো, কলিশন টাইম। বেসিক্যালি রিল্যাক্সেশন টাইম কি, তাহলে একটা ফ্রি ইলেকট্রনের একটা কলিশনের জন্য যে টাইমটা লাগে, টাইম ডিউরেশন লিখে নিচ্ছি সংক্ষেপে, দ্য টাইম ডিউরেশন ফর ওয়ান কলিশন, সেটাকে আমরা বলি কি রিল্যাক্সেশন টাইম। তাহলে এক্ষেত্রে আমি লিখে রাখবো ডেফিনেশনে, রিল্যাক্সেশন টাইমটা কি, দ্য টাইম ডিউরেশন ফর ওয়ান কলিশন। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিলাম কনসিডার
the relaxation timer relaxation time are tau 1, tau 2, tau 3 ডট 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 টাও এন। যেহেতু এন সংখ্যক ফ্রি ইলেকট্রন রয়েছে তাহলে এন সংখ্যক রিল্যাক্সেশন টাইম থাকবে এন সংখ্যক ইলেকট্রনের ক্ষেত্রে সেটা টাও 1, টাও 2, টাও 3 ডট ডট টাও এন। যদি এটা হয় তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, দেয়ারফর এক্ষেত্রে আমি বলতে পারি তাহলে ঠিক কলিশনের একটা কলিশনের আগে, ঠিক আছে, তো আমি বলতে পারি এক্ষেত্রে আমি কনসিডার করতে পারি v1 ইকুয়ালস টু লিখতে পারি u1 প্লাস a ইন্টু টাউ 1। তাহলে আমি একটা ফ্রি ইলেকট্রন সাপোজ দিলাম ইনিশিয়াল ভেলোসিটি ছিল u1, ঠিক এইখানে এসে কলিশন হলো, ঠিক এই কলিশনের ঠিক পূর্বে তার ভেলোসিটি কত হলো v1, তাহলে সে v1 এর ভেলোসিটি কত হবে, v1 ইজ ইকুয়াল টু হবে u1 প্লাস a ইন্টু টাউ 1, কারণ একটা কলিশনে আগে পর্যন্ত ইলেকট্রনটার কি থাকবে, অ্যাক্সেলারেশন থাকবে, তাই না। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি v1 ইজ ইকুয়াল টু u1 প্লাস a t1। সিমিলারলি আমি বলতে পারি v2 ইজ ইকুয়াল টু u2 প্লাস a টাউ 2, v3 ইকুয়ালস টু u3 প্লাস a ইন্টু টাউ 3 ডট 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 সখন এইভাবে কন্টিনিউ হতে থাকবে আমার। আচ্ছা, এতদূর পর্যন্ত নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। তাহলে এক্ষেত্রে আমি বললাম আমরা কি ক্যালকুলেট করতে চাইছি, ড্রিফট ভেলোসিটি। তার আগে আমি ফার্স্ট যে জিনিসটা আমি বললাম যে প্রত্যেকটা যখন আমি সোর্স কানেক্ট করি না বা যখন আমার সোর্সটা কানেক্ট করা ছিল না তখন যে ফ্রি ইলেকট্রনগুলো যা ভেলোসিটি ছিল u1, u2, u3 ডট ডট un, after when the source is connected then the velocity of the free electrons are v1, v2, v3, but this velocity is the velocity before the collision, ঠিক কলিশনের আগের মুহূর্তে ভেলোসিটি, কলিশনের পর কিন্তু এটা না, কারণ একটা কলিশনের মধ্যেই কেবলমাত্র এই অ্যাক্সিলারেটিং মোশনটা কন্টিনিউ করে, অ্যাক্সিলারেশনটা থাকে, কিন্তু কলিশনের পর কিন্তু আর অ্যাক্সিলারেশন থাকে না। যে সমস্ত ফ্রি ইলেকট্রনগুলো ঠিক প্রথম যে কলিশনটা হবে ঠিক তার পূর্বে কিন্তু যে ভেলোসিটিটা হবে v1, অপর ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে আমি ধরলাম v2, অন্য ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে ধরলাম আমরা v3, তাহলে এক্ষেত্রে v1 প্লাস v2 v3 রয়েছে, আমরা v1 v2 v3 ভ্যালুটা ক্যালকুলেট করলাম। এরপরে যে জায়গাটা রয়েছে এই জায়গাটাই হচ্ছে আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। এই জায়গাতে আমরা দেখব দুটো বইয়ে দুরকম কনসেপ্ট আছে। ডিপ ভেলোসিটি তাহলে কী, তাহলে আমরা একে v1 v2 v3 পেলাম, তাহলে প্রকৃতপক্ষে ডিপ ভেলোসিটিটা কি, এই ডিপ ভেলোসিটির ব্যাপারে আমরা যদি এনসিইআরটি বই দেখি, এনসিইআরটি বই কিন্তু যেটা বলা আছে, এনসিইআরটি আমি লিখে রাখছি, এনসিইআরটিতে যদি তোমরা কেউ ফলো করো তাহলে তোমরা দেখবে সেক্ষেত্রে এনসিইআরটিতে বলা আছে ড্রিফট ভেলোসিটির প্রকৃতপক্ষে ড্রিফট ভেলোসিটিটা হলো, এটাকে আমি ভিডি সংক্ষেপে লিখছি, ভিডি ইজ ইকাল টু এই v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 vn বাই n। এটাকে আমরা বলেছি এক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া আছে, এই ভ্যালুটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। আমাদের এনসিইআরটিতে পরিষ্কার লেখা আছে দিস ইজ দ্য ড্রিফট ভেলোসিটি v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 vn বাই n। তাহলে এটা যদি আমরা করি তাহলে এক্ষেত্রে আমি ফার্স্ট এটা দেখাচ্ছি, এটা যদি আমরা করি তাহলে এক্ষেত্রে ভ্যালুটা কত আসবে, দেখো এক্ষেত্রে আমি সমস্ত ভ্যালুগুলো পুট করে দিলাম, v1 এর ভ্যালু পুট করলাম, তাহলে v1 এর ভ্যালু কত পেয়েছি, v1 ইজ ইকাল টু u1 প্লাস at1, সমস্ত ভ্যালুগুলো পরপর পুট করি, তাহলে v1 এর জায়গায় পুট করলাম u1 প্লাস a ইন্টু টাউ 1, v2 জায়গায় পুট করছি u2 প্লাস a ইন্টু টাউ 2 প্লাস u3 প্লাস a ইন্টু টাউ 3 প্লাস ডট ডট v1, এটা v2, এটা আমার v3 বাই n, বাই কত হবে n বাই n। এটাকে আমি সাজিয়ে লিখছি, তাহলে আমি দেখবো এটাকে লিখবো u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 un, এদিকে আমার থাকবে প্লাস a ইন্টু টাউ 1 প্লাস টাউ 2 প্লাস ডট ডট টাউ n বাই n। আচ্ছা, আমরা এবার আলাদা করে নিচ্ছি টার্ম দুটোকে, অর্থাৎ u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 un বাই n প্লাস a টাউ 1 প্লাস টাউ 2
ডট ডট টাউ এন বাই এন। তাহলে এক্ষেত্রে দেখো U1 প্লাস U2 প্লাস U3 ডট ডট UN, এই ভ্যালুটা আমি ফার্স্টেই যখন আমি ইলেকট্রন গ্যাস মডেল পড়াচ্ছিলাম, ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রন পড়াচ্ছিলাম, ক্লাসিক্যাল থিওরি অফ কারেন্ট পড়াচ্ছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম এই ভ্যালুটা কত হয়, এই ভ্যালুটা হয় 0, কারণ এটা হচ্ছে এভারেজ থার্মাল ভেলোসিটি। তাহলে এক্ষেত্রে এভারেজ থার্মাল ভেলোসিটি কত হয়, আমরা জানি এক্ষেত্রে এভারেজ থার্মাল ভেলোসিটি ভ্যালুটা 0 হয়। তাহলে সো আমাদের রিমেনিং পার্ট যেটা রয়েছে A ইন্টু টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 ডট ডট টাউ n বাই n। আচ্ছা দেখো এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা কি বলি, এভারেজ রিল্যাক্সেশন টাইম। দিস ইজ কল্ড এভারেজ রিল্যাক্সেশন টাইম, और এটা আরেকটা নাম রয়েছে এভারেজ কলিশন টাইম, এভারেজ কলিশন টাইমও বলা হয়ে থাকে, এটাকে এভারেজ রিল্যাক্সেশন টাইম বা এই টার্মটাকে আমরা বলি এভারেজ কলিশন টাইম। তাহলে আমরা ড্রিফট ভেলোসিটি কী পেলাম, এনসিআরটি বই অনুযায়ী ড্রিফট ভেলোসিটি পেলাম আমরা ভিডি ইকুয়ালস টু ভিডি, দিস ইজ ইকাল টু এ ইন্টু, এটাকে আমি তাহলে এভারেজটাকে টাউ এভারেজ লিখলাম, আমি এভারেজটাকে টাউ দ্বারা ডিনোট করলাম, এভারেজ ভেলোসিটিটাকে টাউ দিয়ে ডিনোট করলাম, শুধুমাত্র টাউ দিয়ে ডিনোট করলাম, তার আমি লিখব এ ইন্টু টাউ। আচ্ছা এর ভ্যালু আমরা জানি, এ ইজ ইকাল টু, আমরা ফার্স্টে ক্যালকুলেট করেছি, এ ইজ ইকাল টু, এখানে দেখো এ ইজ ইকাল টু মাইনাস অফ ই বাই এম, তাহলে এক্ষেত্রে পুট করে দিই মাইনাস অফ ই ইন্টু ই বাই এম ইন্টু টাউ, দিস ইজ দ্য ড্রিফট ভেলোসিটি। এনসিআরটিতে কিন্তু ড্রিফট ভেলোসিটির ফর্মুলা বা ড্রিফট ভেলোসিটি ভ্যালু এটাই আছে, ই ই বাই এম ইন্টু টাউ। কিন্তু তোমরা যদি কেউ ডেভিড গ্রিফিথের যদি কেউ ইলেকট্রোডাইনামিক্স বই পড়ো, খুব ভালো অথর ডেভিড গ্রিফিথসের ইলেকট্রোডাইনামিক্সের একটা বই রয়েছে, বা আমাদের লেজেন্ড যদি তোমরা অনেকেই ফলো করো AC ভার্মার বই, AC ভার্মার বই যদি তোমরা দেখো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা এভাবে তিনি ড্রিফট ভেলোসিটি ক্যালকুলেট করেনি। এবং আমি একটা ভিডিও AC ভার্মার ভিডিও আমি একটা দেখেছিলাম, সেক্ষেত্রে AC ভার্মা পরিষ্কার ভাষায় বলছে দিস ইজ নট রাইট, এটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ পুরোটা হচ্ছে একটা অ্যাজাম্পশন। তিনি বলছেন এই অ্যাজাম্পশনটা ঠিক না, তিনি পরিষ্কার ভিডিওটা শেষে বলবে যে অ্যাজাম্পশনটা ঠিক না। এক্ষেত্রে এনসিআরটিতে যেভাবে ড্রিফট ভেলোসিটি ক্যালকুলেট করেছে, কিন্তু AC ভার্মাতে কিন্তু সেভাবে কিন্তু ক্যালকুলেট করেনি, এবং তিনি বলবেন এই অ্যাজাম্পশনটা কিন্তু পারফেক্ট না, অ্যাকুরেট না, ভ্যালুটা এসছে ঠিক আছে, অ্যাজাম্পশনটার কাছাকাছি ভ্যালু, তো অ্যাজাম্পশন যেহেতু এটা ভ্যালুটা ঠিক আছে, কিন্তু এটাকে আমরা পুরোপুরি ঠিক বলতে পারি না, AC ভার্মা বলেছেন। তোমরা যদি কেউ AC ভার্মার বই খেলো, তোমার পেজ নাম্বার বলে দিচ্ছি, AC ভার্মার যতদূর সম্ভব 173, আমাদের কাছে যদি AC ভার্মার বই থাকে দেখবে 173 পেজে অ্যাপ্রক্সিমেট পেজে কিন্তু রয়েছে। আচ্ছা সেক্ষেত্রে আমরা কী দেখবো, ড্রিফট ভেলোসিটির ক্ষেত্রে AC ভার্মার বইয়ে 173তে পেজে তোমরা খুলে দেখে নিতে পারো, চেক করতে পারো সেক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করেছে না। সেক্ষেত্রে AC ভার্মা খুব সুন্দর একটা অ্যাজাম্পশন নিয়েছে, তিনি বলেছেন যে V1 প্লাস V2 প্লাস V3 ডট 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 বাই এন, দিস ইজ নট ড্রিফট ভেলোসিটি। তিনি বলছেন যে এক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম বের করেছিলাম, অর্থাৎ V1 ইজ ইকাল টু U1 প্লাস A ইন্টু টাউ 1, V2 ইজ ইকাল টু U2 প্লাস A ইন্টু টাউ 2, এই যে ফর্মুলা আমরা ক্যালকুলেশন করেছি এক্ষেত্রে। তাহলে একটা ফ্রি ইলেকট্রন এক্ষেত্রে কি, এই V1 U1টা কি আমরা একটু আগেই বলেছি, ফ্রি ইলেকট্রনটা ঠিক কলিশনের আগের মুহূর্তে ইনিশিয়ালি তার ভেলোসিটি ছিল U1, ঠিক এখানে যদি কলিশন হয় ঠিক তার আগের মুহূর্তে অর্থাৎ এই পয়েন্টে তার ভেলোসিটি হলো V1, তাহলে এক্ষেত্রে V1 ইজ ইকাল টু হবে U1 প্লাস A ইন্টু টাউ 1। তাহলে এক্ষেত্রে প্রকৃতপক্ষে আমরা AC ভার্মা কী করেছেন, AC ভার্মা যেটা করে দেওয়া আছে, প্রত্যেকটা ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করব। ইনিশিয়ালি তার ভেলোসিটি কত ছিল U1, ইনিশিয়ালি ভেলোসিটি U1, এখানে এসে ভেলোসিটি হলো V1, তাহলে এক্ষেত্রে এই ফ্রি ইলেকট্রনটার এভারেজ ভেলোসিটি বের করব। এভাবে প্রত্যেকটা ফ্রি ইলেকট্রনের এভারেজ হলো, তাহলে এই ফ্রি ইলেকট্রনটার ভেলোসিটি কত হবে, এভারেজ ভেলোসিটি কত হবে, আমি করছি দেখো, আমি ওটাকে আমি আরেকবার রাইট করছি। আমরা দেখো আমি বললাম একটা ফ্রি ইলেকট্রন যার ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল
u1 যখন ঠিক এখানে এসে যদি কলিশন হয় তাহলে এখানে তার ভেলোসিটি হলো v1, এখানে ছিল তার u1, এখানে ঠিক আসার আগে তার ভেলোসিটি হলো v1, এখানে u1 এখানে v1। তাহলে এক্ষেত্রে আমরা জানি v1 ইজ ইকাল টু u1 প্লাস a ইন্টু τ1। তাহলে এক্ষেত্রে এই 1 নম্বর যে ইলেকট্রনটা রয়েছে যার ইনিশিয়াল ভেলোসিটি u1, ফাইনাল ভেলোসিটি v1, সো v1 ইজ ইকাল টু u1 প্লাস at1। তাহলে এক্ষেত্রে v1 ইজ ইকাল টু এক্ষেত্রে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রন 1 নম্বর ফ্রি ইলেকট্রনটা যে এভারেজ ভেলোসিটি হবে, এভারেজ ভেলোসিটি অফ 1 নম্বর ফ্রি ইলেকট্রন, যেটাকে আমি লিখলাম ভি এভারেজ, এটাকে আমি 1 লিখলাম, অর্থাৎ 1 নম্বর ফ্রি ইলেকট্রনটির এভারেজ ভেলোসিটি। তিনি প্রত্যেকটা ফ্রি ইলেকট্রনকে আলাদা আলাদা ক্যালকুলেট করবেন, ভি এভারেজ 1, দিস ইজ ইকাল টু তিনি বলবেন v1 প্লাস u1 বাই 2, এইটা হচ্ছে এটা এভারেজ ভেলোসিটি। তাহলে এক্ষেত্রে ভ্যালুটা কত হবে? তাহলে এক্ষেত্রে v1 প্লাস u1 বাই 2 যদি আমি করি, তোমরা সব পুট করে নাও ভ্যালুগুলো, v1 প্লাস u1 বাই 2, তাহলে এটা হচ্ছে ভি এভারেজ 1। আচ্ছা আমি শেষে পুট করবো ভ্যালুগুলো, এখন থাক, এটা এরকমই রাখলাম। আচ্ছা ঠিক 2 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে সিমিলারলি আমরা কি বলতে পারি, 2 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রে আমরা লিখব v2 ইজ ইকাল টু u2 প্লাস a ইন্টু τ2। তাহলে এক্ষেত্রে ভি এভারেজ ফর 2 নম্বর ইলেকট্রন সেটা কত হবে, v2 প্লাস u2 বাই 2। এখন ডট ডট শোন চলতে থাকবে আমার, শোন একই রকমভাবে আমরা সিমিলার করতে পারি ডট ডট শোন। তাহলে এক্ষেত্রে ভার্মার্ক বই যেটা করে দেওয়া আছে বলছে এক্ষেত্রে ডিপ্ট ভেলোসিটি ইজ ইকাল টু ডিপ্ট ভেলোসিটি ইজ ইকাল টু ভি এভারেজ 1 প্লাস ভি এভারেজ 2 প্লাস ভি এভারেজ 3 plus dot 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 by n. This is the appropriate assumption. কারণ এক্ষেত্রে প্রত্যেকটা ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে আমি এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করলাম, তারপরে আমি ডিপ ভেলোসিটি ক্যালকুলেট করলাম, এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজাম্পশন। তাহলে এক্ষেত্রে ডিপ ভেলোসিটি কত হবে? তাহলে এক্ষেত্রে আমার ভ্যালুগুলো পুট করে নেবো এবার, ভি এভারেজ 1, তাহলে ভি এভারেজ 1 দিস ইজ ইকাল টু ভি এভারেজ 1 দিস ইজ ইকাল টু v1 plus u1 by 2, this is equal to v2 plus u2 by 2 plus v3 plus u3 plus 2 plus dot 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 vn plus un by 2 by n, এটা হবে আমার ভ্যালু। আচ্ছা দেখো তাহলে এক্ষেত্রে আমরা কী দেখবো, এক্ষেত্রে এরপর আমরা ক্যালকুলেশন করছি, সিম্পল ক্যালকুলেশন। আমি 2টাকে কমন নিয়ে নিলাম, 1/2n-টাকে কমন নিলাম। যদি 1/2n কমন নিয়ে নিই তাহলে আমার যে পার্টটা থাকবে সেটা হচ্ছে v1, আচ্ছা v1 v2 v3গুলোকে একদিকে নিয়ে নিলাম, v1 v2 প্লাস v3 প্লাস ডট ডট ডট, এটা একটা টার্ম থাকবে, প্লাস টার্ম থাকবে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 ডট, দেখো ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, তাহলে আমি দুটো টার্ম ভাগ v1গুলোকে একদিকে নিয়ে চলে, ভি এর টার্মটাকে একদিকে নিয়ে এলাম, ইউ এর টার্মটাকে একদিকে নিয়ে নিলাম, v1 প্লাস v2 v3 ডট ডট ডট। আচ্ছা এরপরে দেখো সিম্পল ক্যালকুলেশন, এরপর আমরা কীভাবে ক্যালকুলেশনটা করছি নেক্সট। আচ্ছা নেক্সট দেখো ডিপ ভেলোসিটি ভিডি ইজ ইকাল টু, তাহলে কত হবে? আচ্ছা 1/2n-টাকে দুদিকে উভয় দিকে মাল্টিপ্লাই করে নিলাম, উভয় দিকে যদি আমি মাল্টিপ্লাই করে নিই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 প্লাস vn বাই 2n প্লাস u1 প্লাস u2 প্লাস u3 ডট 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 un বাই 2n। তো আমরা এটা জানি যে u1 প্লাস u2 u1 u2 u3 এটা কি থার্মাল ভেলোসিটি, এটা যেহেতু থার্মাল ভেলোসিটি
আমি সেই জন্য আমি এটা কী বলতে পারি যে U1 U2 U3 এটাও এভারেজ করলে টার্মটা কত হবে 0, কারণ এভারেজ থার্মাল ভেলোসিটি কত হয় অলওয়েজ 0 হয়। ঠিক আছে, তাহলে আমি ভিডি ইজিক্যাল টু যেটা পেলাম ফাইনালি, যেটা আমি পেলাম এটা V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 Vn বাই 2n। আচ্ছা, এরপরে আমরা কিন্তু V1 V2 V3 ভ্যালুটা পুট করে দেবো। সিমিলারলি আমরা V1 V2 V3 ভ্যালুটা পুট করবো এবার। V1 এর ভ্যালু কি জানি আমরা, V1 ইজ ইকাল টু দেখো U1 প্লাস A টাউ 1, V2 ইজ ইকাল টু আমরা জানি আগে জেনে এসছি, আমরা এটা পুট করলাম U1 প্লাস A ইন্টু টাউ 1, V2 ইজ ইকাল টু U2 প্লাস A ইন্টু টাউ 2 প্লাস U3 A ইন্টু টাউ 3 প্লাস ডট 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 ডট, এভাবে আমার কন্টিনিউ হবে বাই 2n। তাহলে এক্ষেত্রে আবার কী লক্ষ্য করবো, তাহলে এক্ষেত্রে আমরা আবার যদি অবজার্ভ করি তাহলে দেখো দিস ইজ ইকাল টু U1 প্লাস U2 প্লাস U3 ডট ডট একটা টার্ম থাকবে UN পর্যন্ত, UN প্লাস UN বাই 2n, আবার এটা একটা টার্ম থাকবে। আচ্ছা, A ইন্টু টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস ডট 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 টাউ n বাই 2n। এটা আমরা আবার কি বলতে পারি, দিস ইজ দ্য এভারেজ থার্মাল ভেলোসিটি, সো দিস ইজ 0। সো ভিডি ইজ ইকাল টু, আমি ফাইনালি যেটা পেলাম ভিডি ইজ ইকাল টু A ইন্টু টাউ, টাউ ইজ দ্য এভারেজ ভেলোসিটি টাউ 1 প্লাস টাউ 2 বাই টাউ, মানে A বাই 2 টার্ম রয়েছে, তো টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস ডট ডট টাউ n বাই n, দিস ইজ ইকাল টু এভারেজ থার্মাল ভেলোসিটি টাউ, নিচে টার্মটা রিমেনিং টার্ম 2 রয়েছে, অর্থাৎ A ইন্টু টাউ বাই 2। সো ভিডি ইজ ইকাল টু কত হবে, ভিডি ইজ ইকাল টু, আমরা ভিডির ভ্যালু কত পাবো, ভিডি ইজ ইকাল টু কত পাবো, ফাইনালি আমরা ভিডি যেটা পাবো কত পাবো, এর ভ্যালু পুট করে দিলে ভিডি ইজ ইকাল টু হাফ অফ মাইনাস ই বাই এম ইন্টু টাউ, দিস ইজ টাউ এভারেজ, কিন্তু টাউ ইজ এভারেজ রিল্যাক্সেশন টাইম বা এভারেজ কলিশন টাইম, এভারেজ কলিশন টাইম। তাহলে এক্ষেত্রে ভিডি ইজ ইকাল টু যেটা পেলাম, ভিডি দিস ইজ ইকাল টু মাইনাস ই বাই 2m ইন্টু টাউ। এটা আমার এইচসি ভার্মার বইয়ের যে সলিউশন, যদি তোমরা ফলো করো তাহলে সেক্ষেত্রে দেখবে ড্রিফট ভেলোসিটি ভিডি ইজ ইকাল টু কত হয়েছে, সেক্ষেত্রে দেখবে ভিডি ইজ ইকাল টু মাইনাস অফ ই বাই 2m। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখবো ভি, আর কিন্তু আমি যদি আমি একটু আগেও আমি করলাম এনসিআরটি বই, যদি এনসিআরটি বই অনুযায়ী সেক্ষেত্রে ভিডি ইজ ইকাল টু কত পেয়েছিলাম, মাইনাস অফ ই বাই এম। ওকে, আচ্ছা, নেক্সট আমি আমার যে পার্টটাতে যাবো, নেক্সট পার্ট আমাদের যেটা সেটা হয়েছে পরের হেডিং করা, নেক্সট পার্ট আমরা যেটা যাব সেটা হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা, সেটা হচ্ছে রিলেশনশিপ, এটা আমরা ড্রিফট ভেলোসিটি পেলাম, এটা আমার এইচসি ভার্মার বইয়ে এইভাবেই করা আছে, ভিডি ইজ ইকাল টু মাইনাস ই বাই 2m ইন্টু টাউ। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো রিলেশনশিপ, রিলেশনশিপ of VD and current, VD and current। এবার আমরা দেখব রিলেশনশিপটা, আমরা দেখব অর্থাৎ ড্রিফট ভেলোসিটির সঙ্গে কারেন্টের রিলেশনশিপ, ড্রিফট ভেলোসিটির সাথে কোনো কন্ডাক্টরের ড্রিফট ভেলোসিটির সাথে কারেন্টের রিলেশনশিপ। আচ্ছা, এটা ক্যালকুলেশন করতে গেলে আমাকে কী করতে হবে দেখো। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এক্ষেত্রে যদি আমরা এক্সপেরিমেন্টে দেখা গেছে যে এই ভিডির ভ্যালুটা খুবই কিন্তু কম হয়, এই ভিডির ভ্যালুটা ভিডি ইজ ইকাল টু অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা আসে 10⁻⁴ মিটার পার সেকেন্ড, এটা তোমার মনে রাখবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কিন্তু ড্রিফট ভেলোসিটি 10⁻⁴, এটা কিন্তু অনেকটাই কম। ওকে, আচ্ছা চলো এবার আমরা দেখবো ড্রিফট ভেলোসিটি, আমরা রিলেশন বের করবো ড্রিফট ভেলোসিটির সাথে কারেন্টের রিলেশন। আচ্ছা, এর জন্য আমরা কী করলাম, এর জন্য আমরা একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর একটা কনসিডার করলাম। এই কন্ডাক্টরটার মধ্যে আমরা খুব স্মল ডিস্টেন্স নিলাম, এলিমেন্টারি পোর্শন নিলাম, এইটুকু একটা এলিমেন্টারি পোর্শন নিলাম। আচ্ছা, এলিমেন্টারি পোর্শন, আচ্ছা আমি বলে নিই এই কন্ডাক্টরটার লেন্থ, প্রথমেই বলে দিই লেন্থ হচ্ছে, টোটাল লেন্থ হচ্ছে এল। আচ্ছা, টোটাল লেন্থটা আমি লিখে দিচ্ছি, লেন্থ
লেন্থ এল, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া দিস ইজ ইকাল টু এ। ক্রস সেকশনাল এরিয়া আমি ধরলাম কত, এ। আর আরেকটা জিনিস আমি কনসিডার করব, সেটা হচ্ছে এন। এন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। একটা জিনিস আমি কনসিডার করব, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, যেটা আমি কনসিডার করলাম এন। স্মল এন ইজ দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। আচ্ছা, আর ফ্রি ইলেকট্রনগুলো যে ভেলোসিটিতে মুভ করছে, দিস ইজ দ্য ড্রিফট ভেলোসিটি। আমরা দেখলাম প্রকৃতপক্ষে ভিডিটা ড্রিফট ভেলোসিটিতে ইলেকট্রনগুলো মুভ করে। আমি ড্রিফট ভেলোসিটি কত, ড্রিফট ভেলোসিটি আমি কত দিলাম, ড্রিফট ভেলোসিটি দিস ইজ দ্য ভিডি, এটা আমরা কনসিডার করলাম ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, আরেকটা জিনিস আমি ফার্স্টেই বলি, কারেন্ট আই। কারেন্টটাকে আমরা ধরলাম কারেন্ট, দিস ইজ আই। তাহলে আমরা কারেন্ট এবং ড্রিফট ভেলোসিটির সঙ্গে রিলেশন করার জন্য এরকম একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর কনসিডার করলাম। আচ্ছা, এবার দেখো সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরের মধ্যে আমরা ধরলাম ফ্রি ইলেকট্রনগুলো ডেল্টি টাইমে যদি তার ভেলোসিটি ভিডি হয়, তাহলে আমি ধরলাম স্মল টাইম ডিটি টাইমে কতটা সে দূরত্ব কভার করবে, এই ডিস্টেন্সটা কভার করবে। ডিস্টেন্সটা কত হবে, ভিডি ইন্টু ডিটি, মানে এই স্মল এলিমেন্টারি ডিস্টেন্স কভার করবে, মানে ডেল্টি টাইমে ভি ইন্টু ডেল্টি, এই ডিস্টেন্সটা হবে তাহলে ভিডি ইন্টু ডিটি টাইমে। ফ্রি ইলেকট্রনগুলো এখানে ছিল, আমি ধরলাম ডেল্টি টাইমে, খুব স্মল টাইমে ফ্রি ইলেকট্রনগুলো এখান থেকে কোথায় এলো, এইখানে এলো। অর্থাৎ ডেল্টি টাইমে ফ্রি ইলেকট্রনগুলো কতটা ডিস্টেন্স কভার করবে, ভিডি ইন্টু ডেল্টি। তাহলে আমি দেখব, এক্ষেত্রে আমরা যেটা দেখব কি না, ভলিউমটা দেখবো, অর্থাৎ ডেল্টি টাইমে কতটা ভলিউম কাভার করছে। ঠিক আছে, ফ্রি ইলেকট্রনগুলো কতটা ভলিউম কাভার করছে। তাহলে ডেল্টি টাইমে ফ্রি ইলেকট্রনগুলো কতটা ডিস্টেন্স কাভার করবে, তাহলে ইন টাইম ডিটি free electrons moves the length of VD into DT, তাহলে এইটুকু লেন্স কভার করছে। আচ্ছা, তাহলে এই ডেল্টি টাইমে কতগুলো ফ্রি ইলেকট্রন এখান থেকে এখানে মুভ করবে, তাহলে আচ্ছা আমরা যদি লেন্থটা জানি, অর্থাৎ কতটা ভলিউম কভার করছে, ভলিউমটা কত হবে, ভলিউম কতটা ভলিউম কভার করছে, ভলিউম হবে তাহলে আমরা জানি ভলিউম ইজ ইকুয়াল টু দ্য সিলিন্ড্রিক্যাল শেপ, দ্য ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ডিস্টেন্স। এলিমেন্টারি ভলিউমটা কত হবে, যে এলিমেন্টারি ভলিউমটা কভার করছে ডেল্টি টাইমে, দিস ইজ দ্য এলিমেন্টারি ভলিউম, এটা লিখছি আমি এলিমেন্টারি ভলিউম। এই এলিমেন্টারি ভলিউমটা কত হবে, দিস ইজ ভিডি ইন্টু ডিটি ইন্টু ক্রস সেকশনাল এরিয়া এ, যেহেতু সেটা সিলিন্ড্রিক্যাল, তো সেক্ষেত্রে এলিমেন্টারি ভলিউমটা হবে ভিডি ইন্টু ডিটি ইন্টু এ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস কনসিডার করেছি, দেখো ফার্স্টেই কনসিডার করেছি দ্য ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম কত, এন। এই কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন ইউনিট ভলিউমে আছে কত, এন সংখ্যক। তাহলে এক্ষেত্রে বলবো তাহলে কতগুলো ফ্রি ইলেকট্রন আমরা দেখলাম, তাহলে সেক্ষেত্রে কতগুলো ফ্রি ইলেকট্রন এই এরিয়াটা কভার করেছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা কভার করেছে ভিডি ইন্টু ডিটি, সেটা ক্যালকুলেশন করবো এবার। তাহলে এক্ষেত্রে আমার কতগুলো ফ্রি ইলেকট্রন গেছে, তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কত হবে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনটা কত হবে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন দিস ইজ ইকাল টু হবে তাহলে আমার বলো ভিডি ইন্টু ডিটি ইন্টু এ ইন্টু এন। কারণ এই ভলিউম আমরা জানি ইউনিট ভলিউম নাম্বার অফ ফ্রি ইলেকট্রন হচ্ছে এন সংখ্যক, তাহলে এই ভলিউমে কতগুলো ফ্রি ইলেকট্রন হবে, এতগুলো ফ্রি ইলেকট্রন, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন হচ্ছে এটা। তাহলে আমার ডেল্টি টাইমে কত চার্জ ফ্লো করছে, ডেল্টি টাইমে চার্জ কত হবে, চার্জ দিস ইজ ইকাল টু ভিডি ইন্টু ডিটি ইন্টু এ ইন্টু এন ইন্টু এ, দিস ইজ দ্য চার্জ। তাহলে আমরা ডেল্টি টাইমে যে পরিমাণ চার্জ ফ্লো করছে, এই পরিমাণ চার্জ ফ্লো করছে, দিস ইজ দ্য টাইম। আচ্ছা, এই চার্জটাকে আমরা কনসিডার করলাম ডি কিউ, স্মল চার্জ, তো সেই জন্য আমি দিলাম ডি কিউ। তাহলে ডি কিউ ইজ ইকাল টু আমি যেটা পেলাম ভিডি ইন্টু ডিটি ইন্টু এ ইন্টু এন ইন্টু এ। তাহলে এক্ষেত্রে আমি কী করবো, এক্ষেত্রে আমরা ভিডি ইন্টু ডেল্টি ক্যালকুলেট করবো।
কী ক্যালকুলেট করবো, ডি কিউ বাই ডিটি ক্যালকুলেট করবো। তাহলে ডি কিউ ইজ ইকাল টু যদি ভিডি ডিটি ইন্টু এনই হয়, তো সো আমি এখান থেকে বলতে পারি ডি কিউ বাই ডিটি দিস ইজ ইকাল টু ভিডি ইন্টু এ ইন্টু এন ইন্টু এ। দিস ইজ দ্য ডি কিউ বাই ডিটি, দিস ইজ অলসো আমি জানি দিস ইজ কারেন্ট। সো আই ইজ ইকাল টু, এটা আমি পেলাম এন ই এ ভি ডি। এটা হচ্ছে রিলেশন বিটুইন কারেন্ট অ্যান্ড ডিপড ভেলোসিটি। একটা কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট এবং ডিপড ভেলোসিটির মধ্যে রিলেশন হচ্ছে আই ইজ ইকাল টু এন ই এ ভিডি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা জানি আই ইজ ইকাল টু, আমরা ভিডির ভ্যালুটা আমরা পেয়েছি। আমি এক্ষেত্রে এই সব আমরা বই যে ভিডির ভ্যালুটা পেয়েছি সেটাই পুট করছি। সেটা যদি ভিডির ভ্যালুটা পুট করে দিই, তাহলে আমি ভিডি ইজ ইকাল টু হবে আই ইজ ইকাল টু লিখতে পারি আই ইজ ইকাল টু এন ই এ ভিডির ভ্যালুটা পুট করে দাও মাইনাস ই ইন্টু ই বাই 2m ইন্টু টাউ। তাহলে এক্ষেত্রে আই ইজ ইকাল টু যেটা আমরা পাবো এন স্কোয়ার এ ই ইন্টু টাউ বাই 2m। দিস ইজ দ্য কারেন্ট। এটা আমরা একটা রিলেশন। ভিডি ভ্যালু যদি পুট করে দিই, তাহলে আমরা কারেন্ট ইজ ইকাল টু দেবো কারেন্ট ইজ ইকাল টু এন স্কোয়ার এ ই টাউ বাই 2m। আচ্ছা, এক্ষেত্রে আমি কন্ডাক্টর টোটাল লেন্থ আমি কত ধরেছি, এক্ষেত্রে আমি লেন্থ কত ধরেছি, কন্ডাক্টর টোটাল লেন্থটা এল ধরেছি। তাহলে এক্ষেত্রে আমি ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকাল টু লিখতে পারি কি ভি বাই এল। ই ইজ ইকাল টু ভি বাই এল, আমরা যেহেতু ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে দেখে এসেছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকাল টু কত হয়, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকাল টু এক্ষেত্রে কন্ডাক্টর লেন্থ যেহেতু এল, তাহলে ই ইজ ইকাল টু আমি লিখতে পারি ভি বাই এল। এর জায়গায় আমি ভি বাই এল পুট করে দিলাম। তাহলে এর জায়গায় যদি ভি বাই এল পুট করি, তাহলে আই ইজ ইকাল টু পাবো এন স্কোয়ার এ আচ্ছা টাউ বাই 2m ইন্টু ভি বাই এল। তাহলে আমরা দেখো আই ইজ ইকাল টু ফাইনালি যেটা পেলাম আই ইজ ইকাল টু এন স্কোয়ার এ ইন্টু টাউ বাই 2m ইন্টু এল ইন্টু ভি, বা ভি ইজ ইকাল টু আমি লিখতে পারি ভি ইজ ইকাল টু আমি লিখতে পারি এন স্কোয়ার এ ইন্টু টাউ বাই 2m ইন্টু এল বাই আই। দিস ইজ ইকাল টু ভি। ওকে, তাহলে ভি ইজ ইকাল টু আমি লিখতে পারি কি, ভি ইজ ইকাল টু এখান থেকে আমি ডিপ ভেলোসিটি কনসেপ্ট থেকে লিখতে পারি ভি ইজ ইকাল টু 2ml এন স্কোয়ার এ ইন্টু আই, তাই তো। তাহলে এখান থেকে আমরা লিখলাম ভি ইজ ইকাল টু এটা। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি যে ভি ইজ ইকাল টু কী হয়, সরি এম এল স্কোয়ার এন স্কোয়ার এ ইন্টু টাউ। ঠিকই আছে, আমাদের ভ্যালুটা এটা এসছে আমাদের 2ml এন স্কোয়ার এ ইন্টু টাউ বাই এল। অলরেডি আমরা জানি ভি ইজ ইকাল টু আমরা আই ইন্টু আর, ভি ইজ ইকাল টু আমরা কি জানি, তো এখান থেকে বলতে পারি ভি প্রপোর্শনাল টু আই। তাহলে এখান থেকে আমি ডিপ ভেলোসিটির কনসেপ্ট থেকে আমরা বের করলাম ভি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ এই টার্মটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম 2ml ইজ ইকাল টু যেহেতু ভি বাই এল, সেক্ষেত্রে আমি বলতে পারি ভি প্রপোর্শনাল টু, এক্ষেত্রে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু আই। যেহেতু এটা একটা কনস্ট্যান্ট টার্ম, সো আমরা এখান থেকে কী লিখতে পারি যে ভি প্রপোর্শনাল টু আই, ভি প্রপোর্শনাল টু আমরা আই লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমি বলবো যেহেতু আমরা জানি তাহলে ভি ইজ ইকাল টু ভি প্রপোর্শনাল টু আই, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি দিস ইজ এই কনসিডার করি, অর্থাৎ ভি ইজ ইকাল টু আমরা জানি ওহমস ল টু অ্যাকর্ডিং টু ওহমস ল ভি ইজ ইকাল টু আই ইন্টু আর। সো এখান থেকে লিখতে পারি আর ইজ ইকাল টু 2ml এন স্কোয়ার এ ইন্টু টাউ। কারণ আর ইজ ইকাল টু আবার বেসিক্যালি আমরা কি জানি, আমরা আর ইজ ইকাল টু ওহমস ল থেকে জানি আর ইজ ইকাল টু রো ইন্টু এল বাই এ। সো আর এর ভ্যালুটা যদি এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন এক নাম্বার, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, এটা ডিপ ভেলোসিটি থেকে পেয়েছি আর ইজ ইকাল টু এটা, আর আমার ওহমস ল থেকে পেয়েছি আর ইজ ইকাল টু আমরা জানি আর ইজ ইকাল টু কী হয় রো ইন্টু এল বাই এ। এটাকে যদি কম্পেয়ার করি, সো আমি লিখতে পারি রো ইকুয়ালস টু 2m এন স্কোয়ার ইন্টু টাউ। রো ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি, রো ইজ ইকাল টু আমরা যেটা লিখতে পারি 2m এন স্কোয়ার ইন্টু টাউ।
ভেরি গুড। তাহলে আমি পেলাম রো ইজ ইকাল টু 2m n স্কোয়ার ইন্টু টাউ। তাহলে এক্ষেত্রে এমটা হচ্ছে মাস অফ দ্য ফ্রি ইলেকট্রন, এন হচ্ছে চার্জ ডেন্সিটি ইলেকট্রন, আর টাউ তাহলে এক্ষেত্রে যে রো অর্থাৎ আর 1/ρ দিস ইজ দ্য সিগমা। হ্যাঁ, সো রো ইজ ইকাল টু যেটা রোধাঙ্গ যেটা আমরা পেলাম, রো ইজ ইকাল টু m2m/n স্কোয়ার বাই টাউ অ্যাকর্ডিং আমরা ডিপ ভেলোসিটি কনসেপ্ট থেকে এটা আমরা লিখলাম। আচ্ছা, এক্ষেত্রে দেখবো রোটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আমরা জানি রোধাঙ্গটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে এক্ষেত্রে টাউ একটু লিখে রাখো, টাউ ডিপেন্ড অন টেম্পারেচার, ডিপেন্ড অন টেম্পারেচার। এক্ষেত্রে আমরা দেখব টাউটা ডিপেন্ড অন টেম্পারেচার এবং এনও ডিপেন্ড অন টেম্পারেচার। তাহলে এক্ষেত্রে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তো এন ইনক্রিজ করবে। সো এরপরে আমরা এক্সপ্লেনেশন করব যে ডিপ ভেলোসিটির সঙ্গে কীভাবে ডিপেন্ড করছে। আজকে এতদূর পর্যন্ত বললাম, তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম এখান থেকে ডিপ ভেলোসিটির সঙ্গে আমরা ওহমস ল পেলাম, অর্থাৎ ডিপ ভেলোসিটি কনসেপ্ট থেকে আমরা ওহমস লকে প্রতিষ্ঠিত করতে পারলাম। আর এক্ষেত্রে আমরা ডিপ ভেলোসিটি কনসেপ্ট থেকে আমরা লিখলাম রো এর ভ্যালু কত, 2m/। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এক্ষেত্রে রো ইজ ইকাল টু অলরেডি আমরা জানি 1/σ। সো 1/σ ইকুয়ালস টু আমি লিখতে পারি 2m n স্কোয়ার ইন্টু টাউ। 2m n স্কোয়ার বাই টাউ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে আমরা ডিপ ভেলোসিটি পুরোপুরি কমপ্লিট করলাম। এরপরে আমরা কিন্তু নেক্সট টপিকসে যাব। তোমাদের যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা থাকে, এই পুরো টপিকটার উপর আমি পিডিএফ সেন্ড করে দেবো, গ্রুপ পিডিএফটা সেন্ড করে দেবো। এবং সেই সাথে কারো যদি বুঝতে অসুবিধা থাকে, আমি ইউটিউবে লাইভ হব, অর্থাৎ আমার যে ক্লাস টাইমে আমি লাইভ হব, 30 মিনিটস লাইভ হব। লাইভে তোমরা আমাকে সাথে চ্যাট করতে পারো, আমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কোনো সমস্যা থাকলে তুমি আমাকে চ্যাট করে জানাতে পারো। ওকে, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, বাই।